আজ থেকে ৭৯৯ বছর আগে ১২২১ সালের ২৪শে নভেম্বর চেঙ্গিস খান ৫০,০০০ সৈন্য নিয়ে সিন্ধু নদীর পশ্চিম তীরে শাহ জালালউদ্দিনকে পরাজিত করেন। পাঞ্জাবের কালাবাগ শহরের কাছে সংগঠিত এই যুদ্ধে জালালউদ্দিনের সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যায়। সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে চেঙ্গিস খান অপর পারে তৎকালীন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী দেশ ভারত। জালালউদ্দিনকে তিনি ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে দিলেন। সেই মুহূর্তে চেঙ্গিস খান তার বাহিনী নিয়ে অনায়াসেই সিন্ধু নদী পার হয়ে জালালউদ্দিনকে ধরতেই পারতেন এবং ভারতে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে ভেঙে সোনায় মোড়া ভারত জয় করতে পারতেন। তৎকালীন দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুৎমিশ ও তার বাহিনীর কোনো সামর্থ্যই ছিল না মঙ্গলদের সামনে দাঁড়ানোর। কিন্তু সকলকে অবাক করে চেঙ্গিস খান জালালউদ্দিনকে পালিয়ে যেতে দিলেন, নদী পার করলেন না ও ভারতও আক্রমণ করলেন না। জীবনের একটি সামরিক অভিযানও যিনি হারেননি, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়ী, তিনি কেন ভারত আক্রমণ করলেন না, এই বিষয়টি ঐতিহাসিকদের বারংবার দ্বন্দ্বে ফেলেছে। এটি আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইতিহাসবিদেরা এর পিছনে কতগুলো তত্ত্ব বিশ্লেষণ করেছেন। আসুন এই রহস্যগুলো যথাসম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করি। ১২০০ শতাব্দীতে মঙ্গোলিয়া বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। ১১৫৮ সালে মঙ্গোলিয়ার স্টেপ তৃণভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন ইতিহাস সৃষ্টিকারী বিজেতা চেঙ্গিস খান। তবে চেঙ্গিস খান ছিল তার উপাধি, যে নামে তিনি সারা পৃথিবীতে পরিচিত ছিলেন। তার আসল নাম ছিল তেমুজিন। তার পিতা ইয়েসুই ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। চেঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে পরিচিত হয়ে আছেন ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসেবে, যিনি একই সাথে ৪ কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ১২০৬ সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্টেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ সমগ্র পৃথিবীর অধিপতি। এরপর থেকেই একের পর এক চাইনিজ শাসকরা চেঙ্গিস খানের অধীনতা স্বীকার করে। তার সমগ্র শৈশবকাল কেটেছে এক গৃহযুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে। চেঙ্গিসের জন্মের সময় স্টেপ তৃণভূমিতে ছিল তাতারদের আধিপত্য। তার পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। বলা হয় তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পান করেই নাকি মৃত্যু হয়েছিল চেঙ্গিস খানের পিতার। চেঙ্গিস খান খোয়ারিজম অধিকারের চেষ্টা করেন, কিন্তু সেখানকার অধিপতি সুলতান দ্বিতীয় আলাউদ্দিন মাহমুদ বারংবার তাকে প্রতিরোধ করে। এরপর তিনি তার বিশাল বাহিনীর সাথে খোয়ারিজম আক্রমণ করেন। খোয়ারিজম যাওয়ার পথে যত প্রদেশ পড়তে থাকে, সেখানকার নিরপরাধ মানুষদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালান চেঙ্গিস খান। এই হত্যাকাণ্ড দেখে আলাউদ্দিন মাহমুদ ভয় পেয়ে কাস্পিয়ান সাগরের এক দ্বীপে পালিয়ে যান তার পুত্র সুলতান জালালউদ্দিনের সাথে। সেই দ্বীপেই শেষ পর্যন্ত মৃত্যু হয় আলাউদ্দিন মাহমুদের। তবে মৃত্যুর আগে পুত্র জালালউদ্দিনকে সুলতান ঘোষণা করে যান এবং তিনি চেঙ্গিস খানের বিরুদ্ধে বিভিন্ন শহর ঘুরে সৈন্য সংগ্রহ করতে থাকেন। জালালউদ্দিন আফগানিস্তানে চলে যান এবং সিন্ধু নদীর পশ্চিম তীরে আস্তানা গড়েন। চেঙ্গিস খান প্রায় ৫০,০০০ সেনাবাহিনী নিয়ে জালালউদ্দিনের সেনাবাহিনীকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। জালালউদ্দিন সিন্ধু নদী পার হয়ে উত্তর ভারতে পালিয়ে যান। সুলতান চেয়েছিলেন সিন্ধু নদ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করে দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুৎমিশের সাহায্যে সেনাবাহিনী গঠন করে পুনরায় মঙ্গলদের সঙ্গে লড়বেন। ঠিক সেই মুহূর্তেই চেঙ্গিস খান আরো কিছু দূর গিয়ে ভারতের মতো একটা সমৃদ্ধশালী দেশকে আক্রমণ করতে পারতেন, কিন্তু তিনি সেখান থেকে ফিরে এলেন। এর কারণ আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক ব্যাখ্যা করতে পারেননি, তবে ঐতিহাসিকেরা এর পিছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন। তৎকালীন শাসক ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় দেননি। দ্বিতীয়ত, ভারতের গরম আবহাওয়া চেঙ্গিস খানকে ভারত থেকে ফিরে যেতে বাধ্য করেছিল। মঙ্গলরা এসেছিল ঠান্ডা এলাকা থেকে, তাই ভারতের গরম আর্দ্র জলবায়ু মঙ্গল অশ্বারোহীদের পক্ষে উপযুক্ত ছিল না। কিন্তু এই তথ্যটি ঠিক গ্রহণযোগ্য নয়, কারণ এর আগেও শক, হুন, কুষাণ, তুর্কি এই জনজাতির লোকেরাও এসেছিল ভারতে শীতল অঞ্চল থেকেই, এবং তারা ভারতের পরিবেশের সাথে বেশ মানিয়ে নিয়েছিল। চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার পেছনে আরেকটি মত হলো ভারতের সাথে মঙ্গলদের সাংস্কৃতিক সখ্যতা। একদল ঐতিহাসিকদের মতে চেঙ্গিস খান ধর্মীয় কারণে ভারত আক্রমণ করেননি। মঙ্গোলিয়ানদের ধর্মবিশ্বাস প্রাচীন বহুদেবতাবাদী, যাকে ইংরেজিতে বলা হয় টেঙ্গিজম, যার সাথে ভারতের হিন্দু ধর্মের মিল রয়েছে। এছাড়া মঙ্গোলিয়ায় প্রায় ২০০০ বছর ধরে বৌদ্ধ ধর্মের অবস্থিতি ছিল, তাই হয়তো বৌদ্ধ ধর্মের জন্মস্থান ভারতে চেঙ্গিস খান কোনো রক্তপাত ঘটাতে চাননি। অনেক ঐতিহাসিকেরা সমসাময়িক চীনা বিদ্রোহকে চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার কারণ হিসেবে দেখিয়েছেন।
সাম্রাজ্য ও সেনাবাহিনী ধ্বংস হওয়ার সাথে সাথে জালালউদ্দিন সবকিছু হারিয়েছিলেন, হয়ে পড়েছিলেন তিনি মূল্যহীন। চেঙ্গিস খান বুঝতে পেরেছিলেন জালালউদ্দিন আর কোনোদিনও সংহরিত হতে পারবেন না, আর কখনো সত্যিকারের হুমকি হয়ে উঠতে পারবেন না। এরকম পরিস্থিতিতে তাকে অনুসরণ করে ভারত আক্রমণ করা ছিল অর্থহীন। তাছাড়া তখন চীনা বিদ্রোহ দমন করা ছিল তার কাছে অতীব প্রয়োজনীয়। এছাড়া কিছু ইতিহাসবিদেরা ইউনিকর্ন তত্ত্বটিকেও খাড়া করেছেন চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার কারণ হিসেবে। চেঙ্গিস খান যখন নাকি হিন্দুকুশ পর্বত পার হচ্ছিলেন, তখন এক ইউনিকর্ন এসে চেঙ্গিস খানকে তার বাবার কণ্ঠে উপদেশ দেয় সে যেন দেশে ফিরে যায়, ভারত অভিযান তার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে, আর সেই জন্যই নাকি তিনি ভারত থেকে ফেরত চলে গিয়েছিলেন। তত্ত্বটি অবাস্তব মনে হলেও এই কথাগুলি কিন্তু চেঙ্গিস খানের খুব কাছের লোকের লিখে যাওয়ার কথা। আপনাদের কোন কারণটি গ্রহণযোগ্য বলে মনে হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম আরো অজানা ইতিহাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।